During 2016, Jahid Limited started a construction job with a contract price of Taka 16 lakh. The job was completed in 2018. অর্থাৎ জাহিদ লিমিটেড 2016 সালে একটি চুক্তি করে যা 2018 সালে এসে শেষ হবে। চুক্তির মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা। তাহলে টেবিলের মধ্যে দেখা যাচ্ছে 3টি বছরের তথ্য দেওয়া আছে, 16, 17, 18, 3 বছরের তথ্য দেওয়া আছে। টেবিলের মধ্যে দেওয়া আছে আরো কস্ট ইনকুয়ারি টু ডেট 16 সালে 4 লক্ষ, 17 সালে 9 লক্ষ 35 হাজার, 18 সালে 10 লক্ষ 70 হাজার টাকা। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট অর্থাৎ ভবিষ্যতে কাজটি সম্পাদন করতে একটি মূল্য আনুমানিক ধরা হয়েছে। 16 সালে 6 লক্ষ, 17 সালে 1 লক্ষ 65 হাজার, 18 সালে নেই। বিলিং টু ডেট অর্থাৎ ওই তারিখে বিল প্রদান করা হয়। 16 সালে 3 লক্ষ টাকা, 17 সালে 9 লক্ষ টাকা, 18 সালে 16 লক্ষ টাকা। সর্বশেষে কালেক্টেড টু ডেট অর্থাৎ নগদে গ্রহণ করা হয়েছে 16 সালে 2 লক্ষ 70 হাজার টাকা, 17 সালে 8 লক্ষ 10 হাজার টাকা, 18 সালে 14 লক্ষ 25 হাজার টাকা। টেবলে প্রদত্ত তথ্যাবলী দেওয়া আছে। তারপর রিকোয়ার্ড বা করণীয়তে দেওয়া আছে completed the amount of gross profit to be recognized each year assuming the percentage of completion method is used. করণীয় বিতে বলা হয়েছে prepare journal entries for 2017 2017 সালের জন্য জাবেদা দাখিলা দাও। উপরিউক্ত তথ্যাবলী থেকে আমরা এখন একটি সমাধান করব। সলিউশন বা সমাধান প্রথম হচ্ছে রিকোয়ার্ড নাম্বার এ computed the amount of gross profit to be recognized each year assuming the percentage of completing method is used অর্থাৎ হিসাব বিজ্ঞানের একটি পদ্ধতি আছে যেটি হচ্ছে যে বছর যে পরিমাণ কাজ শেষ করা হয়েছে ওই বছর ওই পরিমাণ মুনাফা বা আয় দেখাতে পারবে অর্থাৎ পার্সেন্টেজ আকারে ওই পদ্ধতি ব্যবহার করে প্রত্যেক বছরের মোট মুনাফা নির্ণয় করো। রিকোয়ার্ড এ প্রথমে গ্রস প্রফিট রিকগনাইজড ইন 2016 2017 2018 এক ইয়ারের জন্য দুইটি টাকার কলাম হবে টাকা 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 টাকা। এভাবে এখানে হচ্ছে পার্টিকুলার্স লিখলেও চলবে না লিখলেও চলবে। এভাবে আমরা কলামটি সাজাবো। আমি কলামটি সুন্দরভাবে দেখাচ্ছি। এভাবে কলামটি সাজাবো। সাজানোর পরে আমরা একটি বছর ভালোভাবে বুঝতে এটা পরবর্তী বছরও ভালোভাবে বুঝতে পারবো। একটি বছর এখানে অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে খুবই সহজ একটি পদ্ধতি। এখন আমরা সমাধান করি। প্রথমে লিখতে হবে কন্ট্রাক্ট প্রাইস প্রত্যেকটা 2016 সালের জন্য 16 লক্ষ, 17 সালে 16 লক্ষ, 18 সালে 16 লক্ষ। এই যে কন্ট্রাক্ট প্রাইসটি লিখলাম। সর্বপ্রথম কন্ট্রাক্ট প্রাইস লিখতে হবে। এর থেকে বাদ যাবে কস্ট ব্যয়, ব্যয়টা বাদ যাবে কিভাবে কস্ট টু ডেট এবং এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট এই দুটা ব্যয় একসাথে যোগ হয়ে 16 লক্ষ টাকা থেকে বাদ যাবে। প্রত্যেকটি ইয়ারের থেকে প্রত্যেকটি ইয়ারের টাকা বসবে। যেমন 16 সালে কস্ট টু ডেট দেওয়া আছে 4 লক্ষ টাকা লিখলাম। 17 সালে 9 লক্ষ 35 হাজার টাকা, 17 সালে 9 লক্ষ 35 হাজার টাকা, 18 সালে 10 লক্ষ 70 হাজার টাকা। সর্বপ্রথম এটি কি লিখবো কস্ট টু ডেট, এরপর লিখতে হবে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিটেড। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিটেড প্রশ্নে দেওয়া আছে 16 সালে 6 লক্ষ টাকা, 17 সালে দেওয়া আছে 1 লক্ষ 65 হাজার টাকা, আর 18 সালে এসে জিরো অর্থাৎ 18 সালে টাকা দেয়া নেই। আমরা কি লিখলাম প্রথমে লিখলাম কন্ট্রাক্ট প্রাইস প্রত্যেকটি ইয়ারের জন্য সমান টাকা, তারপর লিখতে হবে
কস্ট বিয়োগ করতে হবে কি কি কস্ট ইনকিউরি টু ডেট এবং এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট প্রত্যেকটা ইয়ারের টাকা যোগ করে সমান করে আমি বসালাম যে ইয়ারটা তাকে দিলাম। এখন হচ্ছে 2016 সালে হচ্ছে 10 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা চলে গেলে হয় 6 লক্ষ টাকা। 17 সালে 9 লক্ষ 35 হাজার টাকা যোগ 1 লক্ষ 65 হাজার টাকা সমান 11 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা থেকে 11 লক্ষ টাকা চলে গেলে আর হয় 5 লক্ষ টাকা। 18 সালে একটি টাকা 10 লক্ষ 70 হাজার টাকা, এটি 16 লক্ষ টাকা থেকে যদি বাদ যায় আর থাকে 5 লক্ষ 30 হাজার টাকা। এই টাকাটির নাম হবে টোটাল এস্টিমেটেড প্রফিট, অর্থাৎ মোট ধার্যকৃত মুনাফা হবে কস্ট টু ডেট যোগ এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। এই দুটি টাকা যোগ করে কন্ট্রাক্ট প্রাইস থেকে বাদ দিলে টোটাল এস্টিমেটেড প্রফিট পাওয়া যাবে। এর পর হচ্ছে পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট, অর্থাৎ বছর শেষে আমি কি পরিমাণ কার্যাবলী শেষ করেছি সেটির একটি পার্সেন্টেজ নির্ণয় করতে হবে এবং ওই পার্সেন্টেজ আকারে আমি কত টাকা ওই বছর আয় করেছি সেটা নির্ণয় করতে হবে। তাহলে পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট এর জন্য সূত্র হচ্ছে যে বছরের কস্ট টু ডেট সেই বছরের জন্য উপরে বসবে। এই যে প্রথমে কি দেওয়া আছে কস্ট ইনকুয়ারি টু ডেট 2016 সালে দেওয়া আছে 4 লক্ষ টাকা, 17 সালে দেওয়া আছে 9 লক্ষ 35 হাজার টাকা, 18 সালে দেওয়া আছে 10 লক্ষ 70 হাজার টাকা। প্রত্যেক ইয়ারের জন্য এই টাকাটি উপরে বসবে যে বছরের টাকা সে বছরের জন্য এবং নিচে বসবে কস্ট ইনকুয়ারি টু ডেট যোগ এস্টিমেটেড কস্ট টু কমপ্লিটেড। এই দুটি টাকা 4 লাখ যোগ 10 লক্ষ টাকা, অর্থাৎ 2016 সালের জন্য হবে উপরে 4 লাখ নিচে 10 লাখ। 2017 সালের জন্য হবে উপরে 9 লাখ 35 হাজার নিচে হবে 11 লক্ষ টাকা, এই দুটা যোগ করে। 18 সালে হবে 10 লক্ষ 70 হাজার টাকা উপরে এবং নিচে হবে 10 লক্ষ 70 হাজার টাকা, কারণ 18 সালে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিটেড দেয়া নেই, সেটা আমরা প্রদত্ত সমাধানে করে দেখিয়েছি। যেমন এখানে লিখতেছি কিভাবে 4 লক্ষ টাকা উপরে এই যে এই টাকাটি লিখলাম প্রশ্ন থেকে দেখে দেখে, নিচে লিখব দুইটা টাকাকে যোগ করে 10 লক্ষ টাকা নিচে, 4 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করলে গুণ 100 দিয়ে গুণ করলে 40% হবে। ঠিক 16 সাল বের হলে একই রকম 17 সাল হবে 9 লক্ষ 35 হাজার উপরে নিচে হবে 11 লক্ষ টাকা গুণ 100 সমান 85%। 18 সাল হবে 10 লক্ষ 70 হাজার টাকা উপরে নিচে হবে 10 লক্ষ 70 হাজার টাকা গুণ 100 সমান হবে 100%। পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট নির্ণয় করা হয়ে গেছে। এটি ঠিক একইভাবে প্রত্যেকটি ইয়ারের জন্য 40% 6 লক্ষ টাকার উপরে করলে হবে 2 লক্ষ 40 হাজার টাকা। 85% 17 সালে 5 লক্ষ টাকার উপরে করা হলে 4 লক্ষ 25 হাজার টাকা। 18 সালে 100% 5 লক্ষ 30 হাজার টাকার উপর করা হলে 5 লক্ষ 30 হাজার টাকা। এর নাম হবে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড। এখান থেকে বাদ দিতে হবে লেস গ্রস প্রফিট রিকগনাইজড ইন প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আগের বছরের মোট আয় যেটা ধরা হয়েছিল সেটি বাদ দিতে হবে। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে এই বছর যদি অর্থাৎ 2016 সালে যদি মোট রিকগনাইজ মুনাফা হয় 2 লক্ষ 40 হাজার টাকা, এই চুক্তিতে যদি 2015 সালের কিছু টাকা খেয়ে ফেলা হয় অথবা নিয়ে ফেলা হয় ওই টাকাটি 15 সালের টাকাটি 16 সাল থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এখানে 16 সালে আগে টাকা দেয়া নেই, এখানে অঙ্কটি শুরু হয়েছে ডিউরিং 2016, তাহলে এখানে আগের সালের কোনো টাকা নেই, সেহেতু 16 সালে বাদ যাবে 0 টাকা। 2 লক্ষ 40 হাজার টাকা থেকে 0 বাদ গেলে
2,40,000 টাকা। 2,40,000 টাকা 17 সালে গিয়ে প্রিভিয়াস ইয়ার টাকা হয়ে যাবে। 4,25,000 2017 সালের মুনাফা হলে 2016 সালের মুনাফা বুক করে ফেলেছে 2,40,000 টাকা, যা বাদ দিলে হয় 1,85,000 টাকা। ঠিক 28 সালেও সেম 2018 সালে 5,30,000 টাকা টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড হয়েছে। এখান থেকে 2017 সালে বুক করা হয়েছিল 4,25,000 টাকা। এটি বাদ দিলে হয় 1,05,000 টাকা, যার নাম হবে গ্রস প্রফিট রিকগনাইজড ইন কারেন্ট ইয়ার। অর্থাৎ রিকোয়ার্ড এতে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখতে হবে কন্ট্রাক্ট প্রাইস, প্রত্যেকটা ইয়ারের জন্য সেম। এখান থেকে বাদ যাবে কস্ট। কস্ট হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে কস্ট টু ডেট সংগঠিত ব্যয়, আরেকটি হচ্ছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। এই দুটি ব্যয় কন্ট্রাক্ট প্রাইস থেকে বাদ দিলে হবে টোটাল এস্টিমেটেড প্রফিট। এই টোটাল এস্টিমেটেড প্রফিটের উপরে একটি পার্সেন্টেজ করতে হবে। পার্সেন্টেজের নাম হচ্ছে পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট। এটি বাইর করতে হবে, উপরে দিতে হবে কস্ট টু ডেট, নিচে দিতে হবে কস্ট টু ডেট প্লাস এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট গুণ 100। ওই পার্সেন্টেজটি টোটাল এস্টিমেটেড প্রফিটের উপর করলে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড বের হয়ে যাবে। এখান থেকে লেস করতে হবে গ্রস প্রফিট রিকগনাইজড ইন প্রিভিয়াস ইয়ার। আগের বছরে যে মুনাফা বুক করে ফেলা হয়েছে ওই মুনাফাটি বাদ দিতে হবে। এখান থেকে বের হবে গ্রস প্রফিট রিকগনাইজড ইন কারেন্ট ইয়ার। আশা করি রিকোয়ার্ড এ শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড বি, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর 2017 সালের জন্য জাবাদা দাও। আমাদের জাবাদা দিতে হবে প্রত্যেকটা অঙ্কে একই নিয়ম। এই টেবলের মধ্যে টাকা দেওয়া আছে 4টি, এই 4টির মধ্যে কস্ট ইনকুয়ারি টু ডেট এর জাবাদা হবে, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট এর জাবাদা হবে না, কারণ এই ব্যয়টি ভবিষ্যতে হতে পারে, নির্ণয় করা হয়েছে বা অনুমান করা হয়েছে, কিন্তু এখনো কস্ট হয়নি, সেজন্য এর জাবাদা হবে না। আরেকটি জাবাদা হবে বিলিং টু ডেট, আরেকটি হবে কালেকশন টু ডেট। অর্থাৎ এখানে 3টি জাবাদা হবে। এবং আমাকে এখানে কত বলা হয়েছে, কত 2017 সালের জন্য জাবাদা। এই 2017 সালের জাবাদা নির্ণয় করার জন্য কত হবে, কস্ট ইনকুয়ারি টু ডেট এটি নির্ণয় করতে হবে 2017 সালের টাকা থেকে 2016 সালের টাকা বাদ দিয়ে যেটা পাওয়া যাবে সেটি। বিলিং টু ডেট সেম, 17 সালের টাকা থেকে 16 সালের টাকা বাদ দিতে হবে। কালেকশন টু ডেট এটিও সেম, 17 সালের 8,10,000 টাকা থেকে 16 সালের 2,70,000 টাকা বাদ দিতে হবে। এবার আমরা সমাধান পত্রে যাই। সমাধান পত্রে দেখা যাচ্ছে রিকোয়ার্ড বি, জাহিদ লিমিটেড প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে জার্নাল এন্ট্রিজ, তারপরে জাবাদার কলামটি তৈরি করবো ডেট, পার্টিকুলার্স, ডেবিট টাকা, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে। প্রথম নম্বরে জাবাদা হবে কনস্ট্রাকশন ইন প্রসেস, ডেবিট, মেটেরিয়ালস, ক্যাশ, পেয়াবলস ইত্যাদি যে কোনো একটি ক্রেডিট। অর্থাৎ কনস্ট্রাকশন ইন প্রসেস মানে ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, মেটেরিয়ালস অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয় করেছি অথবা ক্যাশে নগদে টাকা প্রদান করেছি অথবা বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করেছি, যার জন্য এখান থেকে যে কোনো একটি দিলে হবে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং ক্যাশ টাকা চলে যাচ্ছে সেজন্য ক্যাশ ক্রেডিট লিখলাম। এটা হবে, কারণ হবে টু রেকর্ড কস্ট অফ কনস্ট্রাকশন, নির্মাণ ব্যয় হিসাবভুক্ত করা হলো। 9,35,000 টাকা থেকে 4 লক্ষ টাকা বাদ দিলে যত টাকা হয় তত টাকা এখানে লিখে দেখালাম। একটি জাবেদা শেষ। কস্ট ইনকুয়ারি টু ডেট এর জাবেদা শেষ। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট এর জাবেদা হবে না। এবার হবে বিলিং টু ডেট, অর্থাৎ জাহিদ লিমিটেড আমি একটি প্রতিষ্ঠান, আমি একটি নির্মাণ কাজ পরিচালনা করতে গিয়ে আমাকে যার সাথে চুক্তি হয়েছে সে আমাকে একটি বিল প্রদান করেছে, এখনো নগদ টাকা পাইনি, তার জন্য কি হয়েছে মনে করতে হবে বাকিতে সেবা প্রদান করেছি, তার জন্য কত হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিলিংস ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। টাকাটা নির্ণয় করতে হবে
17 সালে 9 লক্ষ টাকা থেকে 16 সালে 3 লক্ষ টাকা বিয়োগ করে যত হয় তত। আবার সমাধানে দেখি। 2 নম্বর চাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিংস ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট 9 লক্ষ টাকা 17 সালের 3 লক্ষ টাকা 16 সালের বিয়োগ করলে হয় 6 লক্ষ টাকা ডেবিট 6 লক্ষ টাকা ক্রেডিট। কারণ হচ্ছে টু রেকর্ড প্রগ্রেস অফ বিলিং, অর্থাৎ প্রক্রিয়াধীন বিলের হিসাবভুক্ত করা হলো। এবার হচ্ছে কালেকশন টু ডেট, অর্থাৎ ওই তারিখে নগদে গ্রহণকৃত টাকার জাবেদা হবে। ঠিক কালেকশনের কারণে নগদ টাকা এসেছে ক্যাশ ডেবিট, কার থেকে এসেছে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে এসেছে, সেটা নির্ণয় করতে হবে। 17 সালের টাকা থেকে 16 সালের টাকাটা বিয়োগ করে যত হবে তত। ঠিক আমরা এখানে দেখতেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 17 সালের টাকা থেকে 16 সালের টাকা বাদ দিয়ে যত হয় তত। অ্যাকাউন্ট রিসিভেবলও কমে যাচ্ছে, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5,40,000 টাকা ডেবিট 5,40,000 টাকা ক্রেডিট। টু রেকর্ড ক্যাশ রিসিভড, নগদ গ্রহণ হিসাবভুক্ত করা হলো। টেবলের মধ্যে যেই সব তথ্য দেওয়া হয়েছিল এই সব তথ্যের জাবেদা শেষ করা হয়েছে এবং এখন সর্বশেষ জাবেদা হচ্ছে মুনাফার জাবেদা। মুনাফার জাবেদার জন্য করতে হবে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, তারপর করতে হবে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট। কনস্ট্রাকশন এক্সপেন্স হচ্ছে এই যে প্রথমে করেছি সেটা কনস্ট্রাকশন এক্সপেন্স, অর্থাৎ কস্ট টু ডেট, এটি ডেবিট। আবার করতে হবে মুনাফা, রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্টকে ক্রেডিট করতে হবে। এই টাকাটি আমি কিভাবে নির্ণয় করব? 2017 সালে পার্সেন্টেজ হয়েছে 85%, 16 সালে হয়েছে 40%। 85 থেকে 40 চলে গেলে আর থাকে 45%। এই 45%টি করতে হবে কন্ট্রাক্ট প্রাইস 16 লক্ষ টাকার উপরে। 16 লক্ষ টাকার উপরে যদি 45% করা হয় হবে 7,20,000 টাকা ক্রেডিট। এবার এই 7,20,000 টাকা আমার 17 সালে আয় হয়েছে বুঝাচ্ছে, কিন্তু 17 সালে আমার ব্যয় হয়েছে 5,35,000 টাকা। প্রকৃতপক্ষে মুনাফা হয়েছে কন্ট্রাক্ট ইন প্রসেস 1,85,000 টাকা, যেটি আমরা 2017 সালে এখানে করে দেখিয়েছি করণীয় এতে। অর্থাৎ 2017 সালে এসে আমার আয় হয়েছে 7,20,000 টাকা, ব্যয় হয়েছে 5,35,000 টাকা। এখান থেকে আয় থেকে ব্যয় বাদ দিলে আমার প্রকৃত মুনাফা হচ্ছে 1,85,000 টাকা। আশা করি 2017 সালের করণীয় জাবেদা বা করণীয় বিটি শেষ হয়েছে। প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবে বুঝে থাকলেই আমার অনলাইন ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করুন। যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।